30শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 পর্যন্ত শনিদেব বক্রি হচ্ছে। আজকে আলোচনা করব মেষ রাশির সম্বন্ধে, যে বক্রি শনির কী প্রভাব পড়বে মেষ রাশির উপর। মেষ রাশিতে শনিদেবের সাথে এই যে মেষ রাশি, তার অধিপতি মঙ্গলদেব, এর সম্পর্ক হচ্ছে শত্রুতা। আর শনিদেব বক্রি হচ্ছে নিজের ঘর কুম্ভ রাশিতে, তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তাহলে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র তো শুভ নক্ষত্র। এই নক্ষত্র অবস্থানগত শনিদেব মেষ রাশির জন্য বক্রি অবস্থায় কী প্রভাব দিবে, আজকে এই সম্বন্ধে বিশেষ আলোচনা করব। তবে আজকের এই আলোচনা অক্টোবরের 3 তারিখ পর্যন্তই থাকবে, মানে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব কিন্তু 3 তারিখ পর্যন্ত থাকছে অক্টোবরের। তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে, তখন আবার বিশেষ আলোচনা করব। আমি এর আগের ভিডিওগুলোতে দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছি, যে এই নক্ষত্রটা ভাগ্যবর্ধক, এই নক্ষত্রে ভাগ্য বৃদ্ধি হয়, এটা প্রচণ্ড খুব শুভ ভালো নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনিদেব বক্রি হচ্ছে। শনিদেব এই নক্ষত্রে অবস্থান করবে, আর তার তৃতীয় দৃষ্টি পড়বে মঙ্গলদেবের উপর। মঙ্গলদেব নিজের রাশিতেই অবস্থান করছে, মেষ রাশিতে, এবং 12ই জুলাই পর্যন্ত। তারপরে আবার রাশি পরিবর্তন করবে মঙ্গলদেবও, তখন মঙ্গলদেব দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সাথে থাকুন। আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে এর ফল প্রকাশ করছি, এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির উপর। শনিদেব এমন একটি গ্রহ যে এই গ্রহটির কথা শুনলে মনের মধ্যে আতঙ্ক ভয় এগুলো তৈরি হয়। আমরা কিন্তু শনিকে চিনতেই চাই না যে শনি আসলে কি, যার জন্য আমরা শনিকে দেখে প্রচণ্ড ভয় পাই। শনিকে ভয় পেয়ে লাভ নাই, শনিকে জানতে শিখুন, চিনতে শিখুন যে শনি কিসে প্রসন্ন হয়। কালপুরুষ চক্রে শনিদেবের স্থান হচ্ছে 10ম ঘর এবং একাদশ ঘর, অর্থাৎ আমাদের কর্মের ঘর, এবং কর্ম করে যে লাভ সেটা হচ্ছে একাদশ ঘর। এই দুটি ঘরের অধিপতি হচ্ছে শনিদেব। পাপ গ্রহের শ্রেণীতে শনিদেব হচ্ছে সবার প্রথম, অথচ এই শনির হাতেই রয়েছে কর্মের ফল দেওয়া এবং ন্যায় বিচার করা। শনি একমাত্র গ্রহ যে প্রকৃতির ভারসাম্য বজিয়ে রাখে, কর্মের ফল দেয়। শনি যেই স্থানে বসে সেই স্থানে বৃদ্ধি করে দেয়, আর যেই স্থানে দৃষ্টি দেয়, শনির 3টা দৃষ্টি, 3টা দৃষ্টিতেই কিন্তু রয়েছে পাপ দৃষ্টি। কিন্তু এই পাপ গ্রহ হওয়া সত্ত্বেও বিচারকের ভার এই শনির হাতে, অর্থাৎ ন্যায় বিচার সবার জন্য করে শনিদেব। জীবনে চলার পথে আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো অপরাধ করে থাকি, কোনো না কোনো পাপ কাজ করে থাকি, যেটা আমরা ভুলে যাই, আমাদের স্মরণেও থাকে না যে কোন দিন কি কোন ভুল কাজ করেছি। কিন্তু আমাদের এই কার্যকলাপের প্রত্যেকটি সেকেন্ডের হিসাব থাকে ওই মাস্টার কম্পিউটারের হাতে। যখন তার বিচারের সময় হয়, তখন কোনো উকিলের আর প্রয়োজন হয় না, তখন আপনার কিংবা আমার পক্ষ থেকে কোনো উকিলও ওকালতি করতে পারবে না, তখন চলে ন্যায়দণ্ডের বিচার। যদি আমি ভালো কর্ম করে থাকি তো ভালো ফল পাবো, আর যদি খারাপ কর্ম করে থাকি তো খারাপ ফলই পাবো। আর এই বিচার করার অধিকার রয়েছে একমাত্র শনির হাতে। শনিদেব পাপ গ্রহের শ্রেণীতে সবার প্রথম, কিন্তু বিচারকের ভার তার হাতেই। যখন কোনো গ্রহ বক্রি হয়, তখন গ্রহের কিন্তু চেষ্টা বল বেড়ে যায়, অর্থাৎ গ্রহের ক্ষমতাটা অনেকটা বেড়ে যায়। তো শনিদেব বক্রি হচ্ছে, তাহলে শনিদেবের ক্ষমতাও যথেষ্ট বৃদ্ধি পাবে, অর্থাৎ যে আগে যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে। মেষ রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু কারক গ্রহ না। মেষ রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে 10ম ঘরের অধিপতি, অর্থাৎ কর্মের ঘরের অধিপতি, এবং একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি। আর এই লাভের ঘরেই বক্রি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে। অনেকে হয়তো ভাবছেন যে শনিদেব তো বক্রি হয়েছে, মেষ রাশির তো শত্রু হচ্ছে শনি, তাহলে বোধহয় মেষ রাশির এবার 12টা বাজলো। কিন্তু দেখা যাক, আজকে বিশেষভাবে এগুলো আলোচনা করব। মেষ রাশি কোন দিক থেকে ভালো ফল পেতে যাচ্ছে এবং কোন দিকে খারাপ, সেটাও আলোচনা করব। শনিদেবের এই নক্ষত্র অবস্থান মেষ রাশির জন্য কিছু ক্ষেত্রে ভালো নিয়ে আসবে। দেবগুরু নক্ষত্রের অবস্থানগত শনিদেব বক্রি অবস্থায় তার তৃতীয় দৃষ্টি পড়বে রাশির উপর, যেটা কিন্তু নিজ দৃষ্টি। কিন্তু দেবগুরুর নক্ষত্রে যখন অবস্থান করে এই নিজ দৃষ্টিটা দিবে, তার পাপ প্রভাব কিন্তু অতটা থাকবে না। সমস্যা থাকবে, কারণ শনি একটা পাপ গ্রহ, আর মেষ রাশির অধিপতি মঙ্গলদেব, এর সাথে সম্পর্ক শত্রুতা। শনির পাপ প্রভাব থাকবে, কিন্তু সেই রকম পাপ প্রভাবটা কার্যকরী হবে না, যতই সমস্যা তৈরি হোক। আবার দেবগুরুর অবস্থান মেষ রাশির জন্য যথেষ্ট ভালো। শনির পাপ প্রভাবগুলোকে দেবগুরু বৃহস্পতির অমৃত ধারা কেটে দিবে একেবারে। শনিদেবের 7ম দৃষ্টি পড়ছে রাশির 5ম ঘর, যেটা সিংহ রাশি, আর সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্যদেব। সূর্যদেবের সাথে শনিদেবের শত্রুতা ভাব, এবং শনিদেবের যে তৃতীয় দৃষ্টিটা রাশির উপর পড়ছে নিজ দৃষ্টি,
এই স্থানেই কিন্তু সূর্যদেব আবার উচ্চ হয়। তাহলে এই যে শনিদেব বক্রি হচ্ছে, তাহলে সূর্যও কিন্তু যথেষ্ট প্রভাবিত হবে এই সময়। অর্থাৎ যথেষ্ট সমস্যা তৈরি হবে, কিন্তু সমস্যার যথেষ্ট সমাধান হবে। কারণ মেষ রাশির জন্য দেবগুরুর অবস্থান যথেষ্ট ভালো। শনিদেবের আবার দশম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘর, যেটা বৃশ্চিক রাশি। শনিদেব হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে বক্রি হয়েছে এবং তার দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে। আর অষ্টম ঘর থেকে আমরা কি দেখি? আকস্মিক জিনিসটা দেখি। অষ্টম ঘর হচ্ছে আয়ুর ঘর, গভীর জ্ঞানের ঘর। অষ্টম ঘর হচ্ছে রিসার্চের ঘর। অষ্টম ঘর হচ্ছে গোপন ঘর, গোপন বিদ্যার ঘর। অষ্টম ঘর থেকে আমরা আবার মেডিকেল ডিপার্টমেন্ট দেখি, আবার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কও দেখি। অষ্টম ঘর থেকে আমরা গুপ্তধনেরও বিচার করি। এই অষ্টম ঘরে যেরকম শনির দৃষ্টি পড়ছে, সেরকম আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। আবার 12 তারিখের পর যখন মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে, তো নিজের রাশিকেই আবার মঙ্গলদেব দেখবে। এবং এই ঘরটিতে আবার রাহুরও দৃষ্টি পড়ছে, যে দ্বাদশ ঘরে যে রাহু বসে আছে মীন রাশিতে, তারও কিন্তু দৃষ্টি এই অষ্টম ঘরে পড়ছে। তাহলে এই অষ্টম ঘরটা মেষ রাশিদের জন্য একেবারে অ্যাক্টিভ হয়ে গেছে এই সময়কালে। শনি বক্রি হচ্ছে লাভের ঘরে। লাভ কিন্তু যেন তেন প্রকারে আসবে, যেভাবে হোক লাভের শোধ মেষ রাশির জন্য থাকবে। তবে সেটা যেহেতু শনি হচ্ছে ধীরগতি গ্রহ, তাহলে লাভ থাকবে। মনে করেন যে 100 টাকায় লাভ করলেন, তো 100 টাকা আপনি তৎক্ষণাৎ পেলেন না, 100 টাকা ধীরে ধীরে পাচ্ছেন, 10 টাকা 20 টাকা এমনি করে পাচ্ছেন, কিন্তু লাভ আপনার থাকবে, এটা ঠিক। এবার অষ্টম ঘরটাতে অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে অষ্টম ঘর সম্বন্ধিত যে কার্যকলাপগুলো বললাম মেষ রাশির জন্য, তো মেষ রাশির জাতক জাতিকারা যারা এই রকম কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট উন্নতির যোগ। অর্থাৎ যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য উন্নতির যোগ রয়েছে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের অ্যাডমিশন হবে এবং শিক্ষালাভের যাত্রাও হবে। যারা আবার শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করছেন, তাদের জন্যও ভালো। গোপন বিদ্যার সাথে যারা জড়িত রয়েছেন, এই সময়কালে যথেষ্ট ভালো। যারা প্রশাসন লেভেলে গোয়েন্দাগিরির কাজ করছেন, যারা সিবিআই সিআইডির সাথে যুক্ত রয়েছেন, তাদের প্রমোশনের যোগ রয়েছে এই সময়। আবার যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত রয়েছেন, বড় বড় ফ্ল্যাটের ব্যবসা, তারপরে জায়গা জমির ব্যবসা, কৃষিকাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা আবার ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। আমি এই যে কথাগুলো বলছি, এটা কিন্তু এমনি এমনি বলছি না, এর বিশেষ কারণ রয়েছে। কারণ শনিদেব বক্রি রয়েছে 30শে জুন, এটা তো ঠিক। আবার দেবগুরু বৃহস্পতি তো নক্ষত্র পরিবর্তন করেছে। দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করেছে, চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রদেবের কর্কট রাশি পড়ছে রাশির চতুর্থ ঘর। আর চতুর্থ ঘরটি কি? আমাদের জায়গা জমি ভূমি ভ্রমণ, এগুলাই তো বুঝাচ্ছে। তাহলে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করে তার যে দৃষ্টি পড়ছে অষ্টম ঘর, এবং মেষ রাশির অধিপতি মঙ্গলদেবও দেবগুরুর সাথে অবস্থান করবে। তাহলে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলদেবের মিলিত দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। আবার মঙ্গলদেব তার দৃষ্টি পড়বে আবার নবম ঘরে দেবগুরু বৃহস্পতির, সে ধনুরাশিতে পড়বে। আর এই দেবগুরু বৃহস্পতি এই ধনুরাশির অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘর, অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘরে বসেছে। আবার রোহিণী নক্ষত্র বসেছে, যেটা হচ্ছে ভূমি সংক্রান্ত ব্যাপার। আবার লাভের ঘরে বসে রয়েছে শনিদেব বক্রি অবস্থায়, তাও আবার দেবগুরুর নক্ষত্রে। তাহলে যথেষ্ট এই কাজগুলোতে যথেষ্ট মেষরাশি জাতক জাতিকারা লাভবান হবে। তবে এর প্রভাবটা শনিদেব যতক্ষণ পূর্বা ভাদ্রপদে থাকছে ততক্ষণ, তারপরে যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন একটা বিশেষ আমি আলোচনা করব। আবার মেষ রাশির জন্য সব থেকে একটা ভালো দিক তৈরি হয়েছে এই সময়কালে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কেতুর উপর পড়ছে। আর যত রকম সমস্যা তৈরি করছিল এই রাহু আর কেতু মেষ রাশির জন্য, কারণ দ্বাদশ ঘরে মীন রাশিতে রাহু বসে রয়েছে রেবতী নক্ষত্রে। আবার 8ই জুলাই, এই মাসের 8ই জুলাই রাহু আবার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে কিন্তু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। উত্তরা ভাদ্রপদে যখন বসবে তখন আবার আলোচনা করব। আবার কেতু বসে রয়েছে ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে কেতু বসে রয়েছে কোন নক্ষত্রে? হস্তা নক্ষত্রে। হস্তা নক্ষত্রটি কার? চন্দ্রদেবের নক্ষত্র। আর বর্তমানে দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র পরিবর্তন করে রোহিণীতে প্রবেশ করেছে, রোহিণী নক্ষত্রটা কার? এটাও চন্দ্রদেবের নক্ষত্র। তাহলে চন্দ্রদেবের নক্ষত্রে অবস্থানগত দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি পড়ছে কেতুর উপর। তাহলে কেতু ওই হস্তা নক্ষত্রে চন্দ্রদেবের নক্ষত্রে বসে আছে। তাহলে কি হচ্ছে? কেতু এবার দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসলো। কেতু যে ষষ্ঠ ঘরে যে সমস্যাগুলো তৈরি করছিল, এবার সেই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবে, মানে মেষ রাশি। কারণ
দেবগুরু যখনই দৃষ্টিটা পড়লো তাহলে কেতু শুভ হয়ে গেল, কেতু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসলো। আর কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের, তাহলে গুরু যে জ্ঞানটা দিবে শিষ্য সেই জ্ঞানটাই নেবে, গুরু যে আদেশটা করবে তাহলে শিষ্য সেই আদেশটাই শুনবে। তাহলে ষষ্ঠ ঘরে যে সমস্যাগুলো তৈরি করছিল কেতু, তাহলে তার বিপরীত হয়ে যাবে এখন, মানে সেই সমস্যাগুলো ভালোর দিকে চলে যাবে। সবথেকে বড় সমস্যা তৈরি করছিল কেতু এখানটাতে, যে মেষ রাশির জাতক জাতিকারা যখনই অসুখ বিসুখে ভুগছিল তখন হসপিটালের পর হসপিটাল, মানে হসপিটালের এক দুয়ার থেকে আর এক দুয়ার যাচ্ছে, কিন্তু কিছুতে অসুখ আর ধরা পড়ছে না। এই ট্রিটমেন্ট, ওই পরীক্ষা, সেই পরীক্ষা করছে, কিন্তু অসুখ ধরা পড়ছে না। এবার কি হবে, অসুখও ধরা পড়বে আর অসুখও নিরাময় হবে দেবগুরুর বৃহস্পতির দৃষ্টির প্রভাবের ফলে। তারপরে কি, গুপ্ত শত্রুগুলো যারা মেষ রাশির ক্ষতি করে বেড়াচ্ছিল, এবার তাদের চোখের সামনে দেখতে পাবেন যে ওই ব্যক্তি আপনার ক্ষতি করছিল, অমুক ব্যক্তি আপনার ক্ষতি করছিল, এই সমস্ত লোকজনদেরকে দেখতে পাবেন। তারপর কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে যে কম্পিটিশন ছিল সেই কম্পিটিশনে আপনি কিন্তু এগিয়ে থাকবেন। এই দিকগুলোতে এই বকরি শনি যে পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে, তো এই দিক সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের একটাই কথা বলবো, যে তারা যেন নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখে। শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন। কোনো রকম যদি অসুখ বিসুখ হয় সাথে সাথে ট্রিটমেন্ট করাবেন, যে রেখে দিবেন না চেপে, যে গোপন করে রেখে দিলেন, হ্যাঁ হয়েছে হয়েছে তারপরে আবার ট্রিটমেন্ট করব, এরকম মনোভাব নিয়ে আসবেন না। আর যেহেতু শনিদেব বকরি হচ্ছে লাভের ঘরে, কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে বকরি হচ্ছে, এই সময়কালে আপনারা কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না এবং 2 নম্বরই পথে কিন্তু আয় ইনকাম করবেন না, কারণ শনিদেব বকরি হচ্ছে, এর প্রভাব কিন্তু যথেষ্ট বিপরীত হয়ে যাবে। যে শর্টকাট যখনই নিতে যাবেন তখনই কিন্তু বকরি শনি যথেষ্ট বাজে প্রভাব দেবে। আর এই বকরি শনির অবস্থা, মানে যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে বাড়িতে শনিবার করে সরিষার তেল ক্রয় করে নিয়ে আসবেন না, চামড়ার বস্তু ক্রয় করে নিয়ে আসবেন না, তার সাথে লোহার জিনিস ক্রয় করে নিয়ে আসবেন না শনিবার দিন। মেষ রাশির জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে, একটাই উপাচার করবে, সেটা হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। দেখবেন এই বকরি শনির সময়কালে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। অনেকে হয়তো বলছে যে বকরি শনি বসে মেষ রাশির 12টা বাজাবে, কিন্তু আমার তো মনে হচ্ছে না। আমি যে নক্ষত্র বিচার করলাম এটা কিন্তু অক্টোবরের 3 তারিখ পর্যন্তই করলাম, তারপরে যখন নক্ষত্র আবার চেঞ্জ হবে তখন আবার বিশেষ আলোচনা করব। ভয় পেয়ে লাভ নাই, এগিয়ে যেতে হবে, হেরে গেলে তো হয়েই গেল, জীবন শেষ। শনি শনির কাজ করবে আর দেবগুরু দেবগুরুর কাজ করবে। আপনাদের ভাগ্যের অধিপতি ধনসম্পত্তির ঘরে বসেছে, শনি কি করবে? শনি আপনাকে না হয় আটকাবে, কিন্তু দেবগুরুর তো দৃষ্টিতে অমৃত ধারা রয়েছে, তার দৃষ্টিতেই তো সব কেটে যাবে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকে মেষ রাশি সম্বন্ধে অনেক কিছু আলোচনা করলাম। যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের নতুন সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।